ইরানের তীব্র মিসাইল হামলা থেকে রেহাই পাচ্ছে না মধ্যপ্রাচ্য, জ্বলছে সৌদি আমিরাত, কুয়েত, বাহরাইন। তৃতীয় বিশ্বযুদ্ধ কি কাছে? খামেনির চেয়েও আরো কঠোর তার ছেলে ইরানের নয়া সর্বোচ্চ নেতা মোস্তফা। যুদ্ধ আরো জোরালো হচ্ছে, ভয়াবহ বিপদকে আমেরিকা ও ইসরায়েল। $100 ছাড়িয়েছে ব্যারেল প্রতি তেলের দাম। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জ্বালানি ও আর্থিক সংকটের মুখে বিশ্ব। কি করবে বাংলাদেশ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইসরায়েল সহ গোটা মধ্যপ্রাচ্য মিসাইল ও ড্রোন হামলা আরও জোরালো করেছে ইরান। দেশটির নয়া সর্বোচ্চ নেতা নির্বাচনের পর ইরানের হামলায় জ্বলছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইরাক ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। এতে ইসরায়েলে হতাহত হয়েছে বেশ কয়েকজন। আগুন ধরেছে বাহরাইনে ব্রিটিশ পেট্রোলিয়াম কর্পোরেশন বেপকোর তেল পরিশোধনাগারে। ক্ষয়ক্ষতি হয়েছে কুয়েতে আল আদ্রি বিমান ঘাঁটিতে। নিরাপত্তাহীনতায় সৌদি আরব ছাড়ছেন মার্কিন দূতাবাসের কর্মী ও তাদের পরিবার। বেগতিক পরিস্থিতিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আর অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করেছে তুরস্ক। এদিকে টানা 10ম দিনে ইরান ও লেবাননের গুরুত্বপূর্ণ স্থাপনা আর বেসামরিক অবস্থানে চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। 19 রমজানে একের পর এক মিসাইল ছুড়ে ট্রু প্রমিস 4-এর 30তম পর্বের সূচনা করে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান আর ইসরায়েল লক্ষ্য করে এই আঘাতে তরল জ্বালানিবাহী মধ্যপাল্লার খোররাম শাহ, হাইপারসনিক ফাত্তা আর ব্যালিস্টিক খাইবার মিসাইল ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ছোড়া হয়েছে এক ঝাঁক বিস্ফোরকবাহী ড্রোন। এই হামলার ধাক্কায় ইসরায়েলের হাইফা থেকে দিমোনা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় সাইরেন বেজে ওঠে। বেশিরভাগ ড্রোন আর ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। বলা হয়েছে অন্তত কয়েকটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ 3টি ভিন্ন এলাকায় পড়েছে। হতাহত হয়েছে বেশ কয়েকজন। সোমবার ভোরে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জনগণকে সতর্ক করে জানানো হয়েছে ঝুঁকির মাত্রা আরও বাড়ানো হয়েছে। এর আগের দিন দেশটির আল আদিরি বিমান ঘাঁটিতে মার্কিন হেলিকপ্টারের বহর লক্ষ্য করে আঘাত হানার দাবি করেছে তেহরান। ইরান থেকে ছুটে যাওয়া ক্ষেপণাস্ত্র আর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছে অন্তত 2 জন। প্রতিবেশী দেশ লক্ষ্য করে ইরানের হামলাকে বড় ধরনের বিশ্বাসঘাতকতা বলেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম বিন জাবের আল থানি। সোমবার সকালে ইরানের ড্রোন হামলায় আগুন ধরেছে বাহরাইনে অবস্থিত ব্রিটিশ পেট্রোলিয়াম কর্পোরেশন বেপকোর একটি তেল পরিশোধনাগারে। ইরানের হামলার নিন্দায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাহরাইনের আমির হামাদ বিন ইসা আল খলিফা। বলেছেন, বন্ধুরাষ্ট্রে এ ধরনের হামলা বেআইনি। চ্যালেঞ্জ সত্ত্বেও আল্লাহর ইচ্ছায় বাহরাইনের অগ্রগতি কেউ থামাতে পারবে না বলেও আশাবাদ জানিয়েছেন তিনি। বেগতিক অবস্থা আর নিরাপত্তাহীনতায় অবস্থান করা জরুরি নয়। মার্কিন দূতাবাসের এমন কর্মীদের সৌদি আরব থেকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। রাব আল খালি মরুভূমিতে একটি তেল ক্ষেত্রে হামলার আগে ইরানের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রিয়াদ। এর আগের দিন রবিবার এ ধরনের হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। আহত 12 জনের মধ্যে 1 জন ছাড়া বাকি সবাই বাংলাদেশি। এদিকে ইরানের বিভিন্ন এলাকা লক্ষ্য করে বিমান আর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট। এতে টানা 9 দিনের হামলায় 1255 জন মানুষকে হত্যার তথ্য জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে 200-র বেশি নারী, 55 জন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মী। আহত হয়েছেন 12,000-এর বেশি। ব্যাপক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ডের বিমান বাহিনীর সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে তেল আবিব। লেবাননে বিমান হামলা আর সীমান্ত এলাকার ভেতরে স্থল অভিযানে হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েল। এ মাসের শুরু থেকে লেবাননে নতুন করে হামলায় এ পর্যন্ত অন্তত 400 লেবানিজকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আহত 1000-এর বেশি। বর্বর অভিযানে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 মার্চ দক্ষিণ লেবাননের ইয়হমর শহরে আবাসিক এলাকার অন্তত 2টি ভবনে হোয়াইট ফসফরাস ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। টালমাটাল এই পরিস্থিতিতে উত্তর সাইপ্রাসে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আর 6টি F-16S যুদ্ধবিমান মোতায়েন করেছে তুরস্ক। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
বাবা আয়াতুল্লাহ আলী খামেনির চেয়েও কঠোর তাঁর ছেলে ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। কিছু কিছু ক্ষেত্রে আয়াতুল্লাহ আলী খামেনি কূটনীতির পথ বেছে নিলেও আপোষ করেন না মুস্তফা খামেনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সঙ্গেও গভীর সম্পর্ক আছে তাঁর। পর্দার আড়ালে থেকেও ব্যাপক প্রভাব বিস্তারী ও কট্টর এই নেতা ঘিরে রয়েছে নানা কৌতূহল। ইরানের নয়া সর্বোচ্চ নেতাকে নিয়ে হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ জল্পনার পর আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচন করা হলো। খামেনি নিহত হওয়ার পর থেকেই মোস্তফা সর্বোচ্চ নেতা হতে পারেন এমন গুঞ্জন চলছিল। শেষমেশ তা সত্যি হলো। ইরানের নতুন এই সর্বোচ্চ নেতাকে নিয়ে বিশ্ববাসীর কৌতূহল এখন তুঙ্গে। কেমন মানুষ তিনি, কি মতাদর্শ তার, এমন অজস্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাকে কেন্দ্র করে। মোস্তফার পরিচয় দিতে গিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে তিনি কখনোই আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কোনো কার্যালয়ের দায়িত্ব পালন করেননি বা কোনো নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেননি। এরপরও দশকের পর দশক ধরে সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহলে প্রভাবশালী ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মোস্তফা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সঙ্গেও গভীর সম্পর্ক আছে তার। মূলত গত কয়েক বছর ধরেই বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় মোস্তফা খামেনি। প্রভাবশালী ও ক্যারিশম্যাটিক মোস্তফাকে বলা হয় তার বাবার চেয়ে কট্টর। তার সর্বোচ্চ নেতা হওয়ার মধ্য দিয়ে এই বার্তাই পাওয়া গেল যে ইরানে কট্টরপন্থীরা প্রভাবশালী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বল্প মেয়াদে কোনো চুক্তি বা আলোচনায় রাজি হওয়ার ইচ্ছা তাদের নেই, তারা আপোষ করবে না। মোস্তফা খামেনির বয়স বর্তমানে 56 বছর। সব সময় নিজেকে আড়ালেই রেখেছেন তিনি। কখনো জনসভায় বক্তৃতা, জুমার নামাজের খুতবা বা রাজনৈতিক ভাষণও দেননি। অনেক ইরানি এমনকি তার কণ্ঠস্বর পর্যন্ত শোনেনি, যদিও তারা বছরের পর বছর ধরে জানে মোস্তফার কথা। আড়ালে থেকেই সব জায়গায় নিজের প্রভাব ছড়িয়ে দিয়েছেন রহস্যময় এই নেতা। 1969 সালে মাশহাদে জন্ম নেওয়া মোস্তফা বেড়ে উঠেছেন শাহ মোহাম্মদ রেজা পাহলভির রাজতন্ত্র বিরোধী বিপ্লবী আন্দোলনের সময়ে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর মোস্তফা তেহরানে যান। সেখানে তিনি পড়াশোনা করেন এলিট আলাভি হাই স্কুলে। পরবর্তীতে তেহরান ও কুম নগরীতে নেন ধর্মীয় শিক্ষা। তরুণ বয়স থেকেই IRGCর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক মোস্তফা খামেনির। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। তার তৎকালীন কয়েক সহযোদ্ধা এবং ধর্মীয় নেতা পরবর্তী সময়ে ইসলামী প্রজাতন্ত্রের নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থার শীর্ষ পদে উঠে যান। সেসবের সূত্রে ক্রমশ গোয়েন্দা সংস্থা সহ নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। মোস্তফার নেতৃত্বে IRGC আরও যুদ্ধংদেহী হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তার হাত ধরেই দেখা দিতে পারে মধ্যপ্রাচ্যে ক্ষমতা ও রাজনীতির নতুন সমীকরণ। হিজল জুবায়ের, বাংলা ভিশন। $100 ছাড়িয়ে $120 গিয়ে ঠেকেছে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম। ইরানি হামলার ভয়ে বন্ধ হরমুজ প্রণালী। বাধ্য হয়ে উৎপাদন কমিয়েছে উপসাগরীয় অঞ্চলের বড় বড় তেল উৎপাদক দেশ। এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে দেখা গেছে সূচকের পতন। তেলের দাম $200 পৌঁছালে খাদ্য ও পরিবহন খরচ হবে আকাশ ছোঁয়া। এর প্রভাবে ঝুঁকির মুখে পড়বে বাংলাদেশও। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এক পর্যায়ে $114 ছুঁয়ে ফেলে, পরে সামান্য কমে স্থির হয় $107 আশেপাশে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম তেলের দাম $100 উপরে উঠল। ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘ হলে দাম উঠতে পারে $200। এর সরাসরি ধাক্কা লাগবে বাংলাদেশ, ভারতের মতো তেল আমদানি নির্ভর দেশগুলোতে। তেলের মূল্য ব্যারেল প্রতি $200 ঠেকলে বাংলাদেশে 1 লিটার ডিজেল অক্টেনের দাম হবে 150 থেকে 200 টাকার মতো।
চলমান যুদ্ধে জ্বালানি সংকটের মূল কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালী। ইরানি হামলার ভয়ে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। অথচ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 5 ভাগের 1 ভাগ এই রুট দিয়েই পরিবহন করা হয়। তেল পাঠানোর পথ নিরাপদ না থাকায় এর মধ্যেই উৎপাদন কমাতে বাধ্য হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য বড় তেল উৎপাদক দেশ ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত। পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সতর্কতা। তারা হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে তাদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোর জ্বালানি স্থাপনা। তেলের দাম $200 পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা আঘাত করতে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতে। তেলের দাম বাড়লে জ্বালানি ছাড়াও পরিবহন থেকে খাদ্যপণ্য পর্যন্ত সবকিছুরই খরচ বাড়ে। তেল নিয়ে উত্তেজনার প্রতিফলন দেখা গেছে আন্তর্জাতিক শেয়ার বাজারে। এশিয়ার প্রধান বাজারগুলো সম্প্রতি বড় ধরনের পতনের মুখে পড়ে। 7% বেশি কমে যায় জাপানের নিক্কেই সূচক। দক্ষিণ কোরিয়ায় কোসপি সূচক 8%-এরও বেশি নেমে আসে। ধস নামে হংকংয়ের হ্যাং সেং সূচকে। মার্কিন শেয়ার বাজারের ভবিষ্যৎ লেনদেনেও দেখা গেছে বড় ধরনের পতনের ইঙ্গিত। দীর্ঘ সময় ধরে তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলে এর ফলাফল হবে ভয়াবহ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী তেলের দাম যদি স্থায়ীভাবে 10% বাড়ে, তাহলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি প্রায় 0.4% বৃদ্ধি পায়। ফলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যায় প্রায় 0.15%। সহজভাবে বললে, তেলের দাম যত বাড়বে, মানুষের দৈনন্দিন জীবনের খরচও তত বাড়বে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন শুধু একটি আঞ্চলিক সংঘাত নয়, এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে পুরো বিশ্বের অর্থনীতি এবং কোটি কোটি মানুষের জীবন নাড়িয়ে দেওয়ার মতো বড় এক সংকটে। ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে বড় সংখ্যক সেনা স্থায়ীভাবে মোতায়েন রাখতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। এর জেরে ওয়াশিংটনকে বহন করতে হবে কোটি কোটি ডলারের অতিরিক্ত ব্যয়। তেলের দাম আরও বেড়ে গেলে আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্য সহ সবকিছুর দামই হবে আকাশছোঁয়া। জ্বালানি সরবরাহের ব্যাঘাত, এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন ব্যাহত এবং শেয়ার বাজারে ক্রমাগত দরপতন, সব মিলিয়ে হুট করেই থমকে যেতে পারে বিশ্ব অর্থনীতির চাকা। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। রমজান শুধু ইবাদতের মাসই নয়, এটি মুসলিম সমাজের সংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। বিশ্বের বিভিন্ন দেশে রমজান পালনের রীতি আলাদা হলেও এর মূল সুর একই। উত্তর আফ্রিকার দেশ লিবিয়াতেও রমজান ঘিরে রয়েছে শত বছরের ঐতিহ্য। খেজুর দিয়ে ইফতার, সুগন্ধি স্যুপ, কুসকুস ও নানা মিষ্টান্নে ভরে ওঠে দস্তরখানা। সংঘাতময় সময়ের মাঝেও ধর্মীয় আবহ ও পারিবারিক বন্ধনে রমজান কাটান লিবিয়ার মুসলমানরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে লিবিয়ায় ওড়ে ইসলামের পতাকা। ভূমধ্যসাগর তীরের দেশটিতে মোট জনসংখ্যার 99% মানুষ মুসলমান। লিবিয়ার মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ এক মাস পবিত্র রমজান। বিভিন্ন ধর্মীয় রীতিনীতি ও আনন্দ আয়োজনে এখানে পালিত হয় মাহে রমজান। ইফতারের দস্তরখানে থাকে বিভিন্ন পদের খাবার। সুন্নত অনুসরণ করে খেজুর দিয়ে রোজা ভাঙেন লিবিয়ান মুসলমানরা। সাথে খাওয়া হয় দুধ, ফলের রস, তেঁতুল চিনি দিয়ে বানানো টক মিষ্টি পানীয় তামারুল হিন্দ। ডাল ও সবজি দিয়ে তৈরি জনপ্রিয় স্যুপ, শোরবা, তাব্বুলেশ, ফাত্তোশ ও শশার সালাদ, সামোসা, সাম্বুসিক ও ফালাফেল ইফতারের কিছু প্রিয় খাবার। দুধ, চিনি ও মাখন দিয়ে তৈরি ক্রিমি পুডিং, হারিসা, ভেড়ার মাংস, রসুন, টমেটো, আলু ও মশলা দিয়ে রান্না করা লিবিয়ান স্টু, ঐতিহ্যবাহী খাবার কুসকুসের আছে বেশ জনপ্রিয়তা। মাগরিব নামাজের পর খাওয়া হয় মাংস, ডাল, টমেটো ও মশলা দিয়ে রান্না করা স্যুপ, হাড়িরা। বার্লির আটা থেকে তৈরি ভারী পরিজ্জাতীয় খাবার বাজিন। টুনা মাছের পদ, হুবিজাবিল টুন, ঝাল টমেটো সস দেয়া পোচ ডিম, সাথে মচমচে রুটি, শাকসুকা, বুরেক তাজিন, বাসবৌসা সহ হরেক রকম খাবার। বাকলাভা, কাতায়েফ, কুনাফা ও বাসবৌসা লিবিয়ান মেনুতে ডেজার্ট হিসাবে বেশ জনপ্রিয়। বাজিন নামের এক ধরনের রুটি ইফতার টেবিলে থাকবেই। সেহরিতে রুটির সাথে এখানে পরিবেশন করা হয় চিজ, জলপাই ও মধু। তখন লিবিয়ানরা খায় দই, খেজুর, চা, কফি ও ফলের জুস।
রমজানের রাতে তারাবির নামাজ লিবিয়ানদের কাছে গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ। সবাই একসাথে জামাতে নামাজ আদায় করেন তারা। নামাজের পর বসে ঘরোয়া আড্ডা, সেখানে থাকে কফি, চা আর অনেক রকম পানীয়র ব্যবস্থা। ইতিহাসখ্যাত নেতা ওমর আল মুখতারের হাত ধরে স্বাধীনতা আসে লিবিয়ায়। তারপর দীর্ঘ সময় দেশটিতে ছিল গাদ্দাফির শাসন। নানা উত্থান পতন, সংঘাত, সহিংসতায় কাটছে দেশটির বর্তমান। এর মাঝেও রমজানের পবিত্রতা রক্ষা ও সিয়াম সাধনায় কাটানোর চেষ্টা করেন লিবিয়ান মুসলমানরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।